Good morning, good morning, students. Welcome to Analytic Powered Interactive Virtual Classroom. তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো স্টুডেন্টস, আমরা বর্গ সংখ্যা এবং ঘন সংখ্যা এই চ্যাপ্টারটা পড়েছিলাম আগে। ঠিক আছে, আজকে আমরা কি করব, এই চ্যাপ্টারকে আবার রিভিশন করব। ঠিক আছে, তাহলে আমরা কি জানি যে বর্গ সংখ্যা বলতে কি জানি? আমরা সবাই জানি যে যদি কোনো সংখ্যাকে দুটি একই সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে পারি তাহলে ওই সংখ্যাটাকে আমরা কি বলবো? আমরা বর্গ সংখ্যা বলবো। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা কি বলতে পারি যে ঘন সংখ্যা কাকে বলবো? আমরা যদি কোনো সংখ্যাকে কি তিনটি একই সংখ্যা গুণফল আকারে প্রকাশ করতে পারি তাহলে ওই সংখ্যাটাকে আমরা কি বলছি? ঘন সংখ্যা বলছি। ঠিক আছে, তাহলে আমরা জানি সবাই জিনিসটা। তাহলে আমি কি করছি যে বর্গ সংখ্যা জিনিসটা কি এটা আমি লিখছি। ঠিক আছে, তাহলে আমরা কি লিখলাম? 9 লিখলাম। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি? 9কে দুইটি একই সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে পারছি। ঠিক আছে, যাকে কি করলাম? 9কে আমরা 3 × 3 হিসেবে লিখলাম। এর মানে কি 9 একটা কি বলছি? আমার নিয়ম অনুসারে 9 একটা কি হবে? একটা বর্গ সংখ্যা হবে। ঠিক আছে, যাকে আমরা কি হিসেবে লিখছি? 3 বর্গ। এখন আমাকে বলো যে 6 কি একটা বর্গ সংখ্যা হবে? এখন আমার প্রশ্ন হচ্ছে যে 6 কি একটা বর্গ সংখ্যা হবে? একদমই না, কারণ 6কে আমরা এরকম দুইটা একই সংখ্যা গুণফল আকারে প্রকাশ করতে পারছি না। ঠিক আছে, আমরা যদি লিখি 6কে কি হিসেবে লিখতে পারছি? এক্ষেত্রে আমরা সবাই জানি 6কে আমরা 2 × 3 হিসেবে লিখতে পারছি বা 1 × 6 হিসেবে লিখতে পারছি, তাই তো? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 6কে আমরা দুইটা একই সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে পারছি না, তাই কি হবে না? 6 একটা আমাদের বর্গ সংখ্যা হবে না। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে বর্গ সংখ্যা জিনিসটা কি। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখব যে কি রয়েছে যখন আমরা কোন একটা সংখ্যাকে বর্গ করি। কি করলাম? 10 বর্গ। ঠিক আছে, তাহলে কত পেলাম? বর্গ করার পর আমরা 100 পেলাম। ঠিক আছে, ঠিক একইভাবে যদি আমরা 20 বর্গ করি, ঠিক আছে, মানে এর মানে কি 20 × 20 করার পর আমরা কত পাচ্ছি? 400 পাচ্ছি, তাই তো? তারপর আমরা যদি 40 বর্গ করি তাহলে কত পাচ্ছি? 40 × 40 করার পর আমরা 1600 পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যে সংখ্যাগুলিকে কি করা হয়েছে? বর্গ করা হয়েছে, তাদের মধ্যে কয়টা জিরো রয়েছে? একটা জিরো রয়েছে। ঠিক আছে, এবং যার বর্গ বের করা হয়েছে বা উত্তর বের করা হয়েছে এদের মধ্যে কয়টা জিরো রয়েছে? দুইটা করে রয়েছে। ঠিক আছে, ঠিক একইভাবে যদি আমরা এগুলার দিকে যদি লক্ষ্য করি আমরা কি দেখতে পাচ্ছি? যাদেরকে বর্গ করা হয়েছে এদের মধ্যে কয়টা জিরো রয়েছে? দুইটা করে জিরো রয়েছে, এবং যার উত্তরগুলা বের করা হয়েছে বা বর্গ সংখ্যাগুলোর মধ্যে কি রয়েছে? এর মধ্যে 4টি করে জিরো রয়েছে। ঠিক আছে, এখন যদি আমরা এইগুলার দিকে লক্ষ্য করি তাহলে কি লক্ষ্য করতে পারছি? যেগুলাকে বর্গ করা হয়েছে এর মধ্যে 4টি করে জিরো রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, এবং বর্গ সংখ্যাগুলোর মধ্যে কয়টা করে জিরো রয়েছে? তোমরা দেখতে পাচ্ছ যে এক্ষেত্রে 8টি করে জিরো রয়েছে। ঠিক আছে, তো এর মানে আমরা কি বুঝতে পারছি এখান থেকে? যে যখনই আমরা বর্গ করি না কেন, যে শেষের যে জিরোগুলো থাকবে, ঠিক আছে, এই বর্গ উত্তরের মধ্যে কি হয়ে যাবে? এর দ্বিগুণ হয়ে যাবে, দ্বিগুণ সংখ্যক জিরো চলে আসবে। ঠিক আছে, এখান থেকে আমরা বুঝতে পারছি যে যে সংখ্যাগুলিকে আমরা বর্গ করছি না কেন তাদের যে শেষের যতগুলো জিরো থাকবে উত্তরে কত হয়ে যাবে? উত্তরে এর দ্বিগুণ সংখ্যক জিরো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি জিনিসটা। তাহলে এখন আমরা বলতে পারবো যে যদি কোনো সংখ্যার শেষে 6টি শূন্য থাকে তবে সংখ্যাটির বর্গের শেষে কয়টি শূন্য থাকবে? এখন আমরা খুব ইজিলি বলে দিতে পারবো যে যদি কোনো একটা সংখ্যার শেষে যদি 6টি শূন্য থাকে তবে সংখ্যাটির বর্গের শেষে কয়টি শূন্য থাকবে? তাহলে কয়টি হবে? 6 এর দ্বিগুণ হয়ে যাবে, মানে 6 × 2 হবে, যার উত্তর কত হয়ে যাচ্ছে? যার উত্তর 12 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি জিনিসটা। এখন বলছে যে একটি বর্গ সংখ্যা কি? একটি বর্গ সংখ্যা কি কখনো বিজোড় সংখ্যক শূন্য দিয়ে শেষ হতে পারে? এখন প্রশ্নে বলছে যে একটি বর্গ সংখ্যা কি কখনো বিজোড় সংখ্যক শূন্য দিয়ে শেষ হতে পারে? চলো দেখে নেই। আমরা কি দেখেছিলাম প্যাটার্নটা? যদি যে সংখ্যাগুলি বর্গ করা হোক না কেন
এর উত্তরে কি চলে আসছে, উত্তরে বা বর্গের মধ্যে এর দ্বিগুণ সংখ্যক 0 চলে আসছে। তাহলে আমরা দেখলাম যে এর মধ্যে যে সংখ্যাটাকে বর্গ করা হয়েছিল এর মধ্যে একটা শূন্য ছিল, উত্তরে কয়টা হয়ে গেল, দুইটা হয়ে গেল, মানে একটা জোড় সংখ্যক দেখতে পাচ্ছি এক্ষেত্রে। আবার দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে তিনটা শূন্য রয়েছে, ঠিক আছে। তাহলে বর্গে কয়টা শূন্য দেখতে পাবো, দ্বিগুণ মানে 6টা দেখতে পাচ্ছি। তারপর এখানে যদি লক্ষ্য করি এখানে 4টা ছিল, উত্তরে কয়টা হয়ে যাবে, 8টা হয়ে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছি যে কয়টা, 3টা 6টা, মানে 6টা ছিল, উত্তরে কয়টা হয়ে যাবে, এর দ্বিগুণ 12টা হয়ে যাচ্ছে। তাহলে আমরা যে ডান পাশে যদি লক্ষ্য করি, আমরা যদি ডান পাশে ভালো করে লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি যে যে সংখ্যাগুলিকে বর্গ করা হয়েছিল এদের উত্তরে আমরা জোড় সংখ্যক কি দেখতে পাচ্ছি, জোড় সংখ্যক আমরা শূন্য দেখতে পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমরা কোনো বিজোড় সংখ্যক আমরা শূন্য দেখতে পাচ্ছি না। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা 2টা দেখতে পাচ্ছি, তারপর ক্ষেত্রে 6টা, তারপর ক্ষেত্রে 8টা, তারপর ক্ষেত্রে 12টা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বর্গ করার পর আমরা কি পাবো, বিজোড় সংখ্যক, জোড় সংখ্যক কি পাবো, শূন্য পাবো। তাহলে কখনো উত্তরে কি হবে না, বিজোড় সংখ্যক শূন্য আসবে না, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারছি জিনিসটা। দেখতে পাচ্ছ একটা হয়ে যাচ্ছে 2টা, এই ক্ষেত্রে 3টা হয়ে যাচ্ছে 6টা, 4টা হয়ে যাচ্ছে 8টা, 6টা হয়ে যাচ্ছে 12টা, ঠিক আছে। যা হচ্ছে কি প্রত্যেকে হচ্ছে কি জোড় সংখ্যক, ঠিক আছে। তো স্টুডেন্টস এখন তোমাদের প্রশ্নের সময়। প্রশ্নে কি বলছে, এই 1200 এর বর্গে, ঠিক আছে, 1200 এর বর্গে শূন্যের সংখ্যা কত হবে, 1200 এর বর্গে শূন্যের সংখ্যা কত হবে। 4টা অপশন দিয়েছে, অপশনগুলো ভালো করে দেখে সঠিক উত্তরটা দিয়ে দাও, তোমাদের সময় শুরু হয়ে গেল। ভেরি গুড স্টুডেন্ট, আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকে সঠিক উত্তর দিয়ে দিয়েছো। সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে স্টুডেন্টস, সবাই আনসার দাও। সময় শেষ, আমি দেখতে পাচ্ছি তোমরা ম্যাক্সিমামই সঠিক উত্তর দিয়েছো, ভেরি গুড। তাহলে আমাদের সঠিক উত্তরটা কি হয়ে যাবে, অপশন বি, ঠিক আছে। আমরা যখন এই 1200 কে বর্গ করব তারপর কি উত্তরে কি চলে আসবে, উত্তরে এত হবে, ঠিক আছে। যার মধ্যে আমরা কত দেখতে পাবো, 4টা শূন্য আমরা দেখতে পাবো, ঠিক আছে। এর দ্বিগুণ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে যদি 2টা থাকে এর দ্বিগুণ হয়ে যাবে, মানে 2 × 2, যার উত্তর হয়ে যাচ্ছে কত, 4। তাহলে আমরা উত্তরে কয়টা জিরো দেখতে পাবো, 4টা শূন্য আমরা দেখতে পাবো, ঠিক আছে। তাহলে বুঝতে পারলাম। এখন আমরা দেখব পূর্ণবর্গ সংখ্যা এবং বিজোড় সংখ্যা, ঠিক আছে। তাহলে পূর্ণবর্গ সংখ্যা কি, যখন আমরা কোনো সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যা গুণফল আকারে প্রকাশ করতে পারবো তখন আমরা বলবো ওই সংখ্যাটাকে পূর্ণবর্গ সংখ্যা। এবং বিজোড় সংখ্যা কি ছিল, বিজোড় সংখ্যা ছিল যদি আমরা কি কোনো সংখ্যাকে যদি 2 দিয়ে সম্পূর্ণভাবে ভাগ করতে পারি না বা পারবো না, তখন আমরা ওই সংখ্যাটাকে বলবো বিজোড় সংখ্যা, ঠিক আছে। যেমন আমরা বলি, ধরে নেই 1 3 5 7, ঠিক আছে, 81 97, এগুলা কি, এরা প্রত্যেকে হচ্ছে কি বিজোড় সংখ্যা। কারণ এদেরকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে এই ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে আমরা কি পাবো, প্রত্যেক ক্ষেত্রে আমরা ভাগশেষ হিসেবে 1 পাবো, ঠিক আছে। মানে এই সংখ্যাগুলি সম্পূর্ণভাবে 2 দিয়ে বিভাজ্য নয়, তাই এরা কি হচ্ছে বিজোড় সংখ্যা, ঠিক আছে। আমরা বুঝতে পারলাম জিনিসটা। তাহলে এখন আমরা সংখ্যা প্যাটার্নের মধ্যে সম্পর্ক দেখব। চলো একটা কুইজ কম্পিটিশন এখন দেখে নেই। এখন কি বলছে, এখন শিক্ষক জিজ্ঞেস করলো যে যারা অংশগ্রহণ করেছে
এদের মধ্যে একজন দলকে জিজ্ঞেস করলো যে প্রথম 25টি বিজোড় সংখ্যা যোগফল কত, বলছে যে প্রথম 25টি বিজোড় সংখ্যা যোগফল কত হবে। এখন সে একটু ভেবে কি করে দিল, উত্তরটা জানিয়ে দিল যে এটা 625 হবে। ঠিক আছে, এখন কুইজ কম্পিটিশনের মধ্যে কি লাগে, আমাদের খুব কম সময়ের মধ্যে কি করতে লাগে, সঠিক উত্তরটা দিতে লাগে। ঠিক আছে, এখন সে কিভাবে করলো বা কিভাবে এটা ক্যালকুলেশন করলো এটা আমরা দেখব। ঠিক আছে, এখন আমরা দেখব যে এখান থেকে এখান পর্যন্ত যে দেখতে পাচ্ছি যে এটার যোগফল কত হবে। তো এটা কোথায় থেকে শুরু হয়েছে, 1 থেকে শুরু হয়ে 49 গিয়ে শেষ হয়েছে। তাহলে আমরা কি লক্ষ্য করতে পারছি যে প্রথম 49টি বিজোড় সংখ্যার যোগফল কত, এর মানে কি প্রথম 49টি বিজোড় সংখ্যার যোগফল কত। তাহলে তোমরা গণে দেখো এখানে কয়টা বিজোড় সংখ্যা রয়েছে, এখানে 1 থেকে শুরু করে 49টি বিজোড় সংখ্যা যোগফল কত। ঠিক আছে, 1 থেকে শুরু করে 49 পর্যন্ত বিজোড় সংখ্যা যোগফল কত। তাহলে এখন দেখো তো কয়টা বিজোড় সংখ্যা রয়েছে এক্ষেত্রে, তোমরা যদি ভালো করে গণে দেখো এক্ষেত্রে তোমরা পাবে যে এক্ষেত্রে 25টা বিজোড় সংখ্যা রয়েছে। তাহলে আমরা বলছি যে প্রথম 25টি বিজোড় সংখ্যার যোগফল কত হবে। চলো এটা দেখবো আমরা পরে, এটা আমরা কিভাবে বের করব। চলো ওখানে আমরা দেখছি যে তার গণনার গতি এবং নির্ভুলতার পেছনে রহস্য কি। কারণ সে যে এত তাড়াতাড়ি করে উত্তরটা দিয়ে দিয়েছিল, তার এই গণনার গতি এবং নির্ভুলতার পেছনে তার রহস্যটা কি ছিল। চলো আমরা দেখছি যে এখন একটা বর্গ সংখ্যা এবং বিজোড় সংখ্যা। ঠিক আছে, তো এখান থেকে আমরা তার রহস্যটা আমরা বের করছি, যা হচ্ছে বর্গ সংখ্যা এবং বিজোড় সংখ্যার মধ্যে সম্পর্কটা। ঠিক আছে, এখান থেকে সে ভালো করে সে এটা কি করলো, সেটা অনুসরণ করে এটার ভিত্তিতে সে উত্তরটা তাড়াতাড়ি বলতে পেরেছিল। ঠিক আছে, আমরা দেখছি জিনিসটা কি, এক্ষেত্রে আমরা দেখবো যে কি এই দুইটা কি, এই দুইটা হচ্ছে বিজোড় সংখ্যা। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ 1 আর 3 হচ্ছে বিজোড় সংখ্যা, কারণ এরা 2 দিয়ে বিভাজ্য নয়। এখন এই দুইটা সংখ্যাকে যদি আমরা যোগ করি তাহলে কত পাবো, দুইটা বিজোড় সংখ্যাকে যদি আমরা যোগ করি আমরা 4 পাচ্ছি। ঠিক আছে, এখন এইগুলাকে যদি আমরা একত্রিত করে নিই, এই চিত্রগুলাকে যদি আমরা একত্রিত করে নিই তাহলে আমরা কি পাচ্ছি, আমরা একটা বর্গাকৃতি পাচ্ছি। ঠিক আছে, দুইটা বিজোড় সংখ্যাকে যদি একত্রিত করার পর আমরা একটা বর্গাকৃতি পাচ্ছি। ঠিক আছে, তাহলে এটাকে কি বলছি, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, এটা কি হয়ে গেল, একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেল। এবং 1 আর 3 কে যোগ করার পর আমরা কত পাচ্ছি, 1 আর 3 কে যোগ করার পর আমরা 4 পাচ্ছি। মানে কি 4 কে আমরা 2 এর বর্গ হিসেবে লিখতে পাচ্ছি। তাই আমরা বলছি যে এটা একটা কি, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। 1 আর 3 কে যোগ করার পর আমরা একটা পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি, যাকে আমরা 2 এর বর্গ হিসেবে লিখতে পারি। তাহলে এখান থেকে কি বলতে পারছি যে প্রথম দুইটি বিজোড় সংখ্যা যোগফল হলো কত, 2 এর বর্গ। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম যে প্রথম দুইটা বিজোড় সংখ্যা যোগ করার পর আমরা কি পাচ্ছি, একটা বর্গ সংখ্যা পাচ্ছি। ঠিক আছে, যা হচ্ছে 2 এর বর্গ। এখন যদি আমরা প্রথম 3টা বিজোড় সংখ্যা যোগ করে নিই তাহলে কি পাবো, প্রথম 3টা বিজোড় সংখ্যা যোগ করার পর আমরা ঠিক একইভাবে আরেকটা বর্গাকৃতি পাচ্ছি, মানে একটা আমরা বর্গ সংখ্যা পাবো। ঠিক আছে, তো 3টা আমরা যোগ করে নিই, তা করার পর কত পাচ্ছি বলো তো কত হবে, আমরা 9 পাচ্ছি। তো 9 কে আমরা কি হিসেবে লিখতে পারি, 3 × 3 বা 3 এর বর্গ হিসেবে লিখতে পারি। তাহলে আমরা কি বলতে পারবো এখান থেকে, যে প্রথম 3টি বিজোড় সংখ্যা যোগফল কি হয়ে যাবে, একটা বর্গ সংখ্যা হবে, যা হবে 3 এর বর্গ। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারছি জিনিসটা কি হচ্ছে। এখন আমরা কি করব, প্রথম 4টি বিজোড় সংখ্যা নিয়ে নেব। ঠিক আছে, এখন যদি এদের সমষ্টি নিয়ে নিই তাহলে কি হবে, এটা একটা বর্গ সংখ্যা হয়ে যাবে, যা কত হবে, যার উত্তরটা হবে 16 হয়ে যাবে। ঠিক আছে, যা হচ্ছে বর্গ সংখ্যা, যা হচ্ছে 4 এর বর্গ। তাহলে আমরা এখান থেকে বলতে পারছি যে প্রথম 4টি বিজোড় সংখ্যা যোগফল কত, 4 এর বর্গ। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, যে এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছেছি যে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল কত হবে।
আমরা দেখেছি যে প্রথম দুটি বিজোড় সংখ্যার যোগফল কত হয় 2 এর বর্গ প্রথম তিনটি বিজোড় সংখ্যার যোগফল 3 এর বর্গ প্রথম চারটি বিজোড় সংখ্যার যোগফল 4 এর বর্গ। তাহলে ঠিক একইভাবে যদি প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল কত হবে আমরা বলতে পারবো যে এই ক্ষেত্রে এটা n এর বর্গ হয়ে যাবে, তাই তো? তাহলে এই ক্ষেত্রে এটা হয়ে যাবে n এর বর্গ। তাহলে ঠিক একইভাবে আমরা এটা করতে পারবো। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখবো যে এখানে এই ক্ষেত্রে কয়টা সংখ্যা রয়েছে, ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা দেখবো যে প্রথম কয়টা বিজোড় সংখ্যার যোগফল নেওয়া হয়েছে। চলো দেখে নেই। তোমরা যদি গণেও দেখতে পারো যে এক্ষেত্রে কয়টা বিজোড় সংখ্যা রয়েছে, এক্ষেত্রে 25টি বিজোড় সংখ্যা রয়েছে, ঠিক আছে? প্রথম 25টি বিজোড় সংখ্যা যোগফল কত হবে তাহলে? কারণ এই ক্ষেত্রে কি নেওয়া হয়েছে বিজোড় সংখ্যাগুলির সমষ্টি নেওয়া হয়েছে, তাই এই ক্ষেত্রে আমরা ওই সূত্রটাকে ব্যবহার করছি। কি ছিল বিজোড় সংখ্যা এবং বর্গ সংখ্যার মধ্যে সম্পর্ক মাধ্যমে যে সূত্রটা আমরা এখন দেখলাম এটা আমরা ব্যবহার করব। তাহলে কি হবে এটা হবে 25 বর্গ হয়ে যাবে। কত হবে 25 বর্গ। এর মানে কি 25 × 25 করার পর আমি এর উত্তরটা পেয়ে যাচ্ছি। তাহলে 25 × 25 করার পর কত আসবে 25 × 25 করার পর 625 হবে, তাই তো? তাহলে প্রথম 25টি বিজোড় সংখ্যা যোগফল হয়ে যাচ্ছে কত 625। এখন তোমাদের উত্তর নির্ণয় করার সময়, এখন তোমাদের সময়, তোমরা এগুলা খাতাতে করো। প্রথম বলছে যে 1 থেকে শুরু করে 17 পর্যন্ত এই বিজোড় সংখ্যাগুলির যোগফল কত হবে, ঠিক আছে? তাহলে তোমরা কিভাবে করবে, প্রথম দেখবে যে এই ক্ষেত্রে কি রয়েছে কয়টি বিজোড় সংখ্যা রয়েছে। তোমরা দেখছো যে এই ক্ষেত্রে কয়টা বিজোড় সংখ্যা তোমরা লক্ষ্য করতে পারছো। তোমরা দেখতে পাচ্ছ যে এই ক্ষেত্রে আমরা প্রথম 9টি বিজোড় সংখ্যার যোগফল এই ক্ষেত্রে নেওয়া হয়েছে। তাহলে এর যোগফলটা কি হয়ে যাবে এই সূত্র অনুযায়ী? আমরা সূত্র অনুযায়ী লিখতে পারবো যে কত 9 বর্গ। তাহলে 9 বর্গ কত হয়ে যাবে 9 বর্গ 81 হয়ে যাবে, তাই তো? 9 বর্গ মানে 9 × 9, ঠিক আছে? আমরা বুঝতে পারলাম। এখন এটা কিভাবে করবে তোমরা দেখে নাও, এটা কিভাবে করবে, ঠিক আছে? তোমরা এটা হোমওয়ার্কে করবে, ঠিক আছে? কি বলেছে যে 1 থেকে শুরু করে 37 পর্যন্ত, ঠিক আছে? এই বিজোড় সংখ্যাগুলির যোগফল কত হবে তোমরা তুলে নাও। আমি কিছু সময় দিচ্ছি। এভাবে প্রশ্নটা লিখে নিয়ে যাও যে 1 থেকে শুরু করে 37 পর্যন্ত এই বিজোড় সংখ্যাগুলির সমষ্টি কত হবে। আশা করি সবাই তুলছো জিনিসটা, সবাই বাড়িতে করে আনবে। চলো তো স্টুডেন্টস, এখন তোমাদের প্রশ্নের সময়। প্রশ্নে বলছে যে 81 একটি পূর্ণবর্গ সংখ্যা, কারণ অপশন এ দিয়েছে ক্রমিক বিজোড় সংখ্যা সমষ্টি হিসেবে প্রকাশ করা যায়, অপশন বি এর শেষের অঙ্কটি হলো 1, অপশন সি এটি 3 দ্বারা বিভাজ্য, অপশন ডি এটি একটি বিজোড় সংখ্যা, ঠিক আছে? তো প্রশ্নে বলছে যে 81 একটি পূর্ণবর্গ সংখ্যা, কারণ অপশন এ দিয়েছে ক্রমিক বিজোড় সংখ্যার সমষ্টি হিসেবে প্রকাশ করা যায়, অপশন বি এর শেষের অঙ্কটি হলো 1, অপশন সি এটি 3 দ্বারা বিভাজ্য, অপশন ডি এটি একটি বিজোড় সংখ্যা। ধরো তোমাদের সময় শুরু হয়ে গেল। আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকে সঠিক উত্তর দিয়ে দিয়েছো, ভেরি গুড। সময় শেষ স্টুডেন্টস। এখন আমি উত্তরটাকে আলোচনা করছি, সবাই মনোযোগ দিয়ে দেখো। কি বলছে যে 81
মানে 81 একটি পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে। তো এটার মধ্যে যদি আমরা অপশন এ এর দিকে যদি আমরা লক্ষ্য করি, তো কি বলছে যে ক্রমিক বিজোড় সংখ্যার সমষ্টি হিসেবে প্রকাশ করা যায়, ক্রমিক বিজোড় সংখ্যার সমষ্টি হিসেবে প্রকাশ করা যায়। এর মানে কি, আমরা যদি 1 3 5 7 এরকম করে বিজোড় সংখ্যাগুলি নিয়ে নেই, ক্রমিক বিজোড় সংখ্যাগুলি, ঠিক আছে, তাহলে 81 আমার কি করতে লাগবে, 81 হয় কি 9 এর বর্গ করলে 81 চলে আসে, ঠিক আছে। তাহলে আমরা কি করতে লাগবে, প্রথম 9টি বিজোড় সংখ্যার যোগফল আমাকে নিতে লাগবে, ঠিক আছে। প্রথম 9টি বিজোড় সংখ্যার যোগফল কি হবে, ঠিক আছে। তুমি দেখতে পাচ্ছ যে এগুলা হচ্ছে কি, এগুলা হচ্ছে প্রথম 9টি বিজোড় সংখ্যা। কি কি নিলাম, 1 3 5 7 9 11 13 15 17 19, ঠিক আছে। তো আমরা কি নিলাম, যে এটা হবে না, 17 অবধি হবে, 4টা 3টা 2টা, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে প্রথম কি নিলাম, প্রথম 9টি বিজোড় সংখ্যা নিলাম, যাদের যোগ করার পর কি আছে, যাদের যোগ করার পর এটা 9 এর বর্গ হয়ে যাবে, যা হবে কত 81। তো এর মাধ্যমে আমি কি বলতে পারছি, যে প্রথম 9টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল হিসেবে এটাকে প্রকাশ করা যাচ্ছে। তাই আমরা বলছি যে 81 কি হয়ে যাবে, একটি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে কোন অপশনটা আমাদের সঠিক হবে। তাহলে আমাদের সঠিক উত্তরটা হবে অপশন এ, ঠিক আছে। তাহলে 81 কে কি করা যায়, 9টি পরপর ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল হিসেবে প্রকাশ করা যায়, ঠিক আছে। তাহলে এই জন্য এটা হলো একটা পূর্ণবর্গ সংখ্যা। এখন কি দেখতে পাচ্ছি বলতো, আমরা দেখতে পাচ্ছি যে প্রথম 5টি বিজোড় সংখ্যার যোগফল এক্ষেত্রে নির্ণয় করতে লাগবে। তাহলে প্রথম 5টি বিজোড় সংখ্যার যোগফল কি হবে, 5 এর স্কয়ার মানে 5 এর বর্গ, যা হবে কত 5 × 5 করার পর 25 আসছে, ঠিক আছে। এখন যদি আমরা 25টা বস্তু নিয়ে নেই, তোমরা দেখতে পাচ্ছ 25টা যদি আমরা বৃত্তাকার নিয়ে নেই, এখানে 5টা দেখতে পাচ্ছি, এখানে 5টা দেখতে পাচ্ছি, আমরা সারি বরাবর কয়টা করে বস্তু দেখতে পাচ্ছি, 5টা করে বস্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং স্তম্ভ বরাবর 5টা করে বস্তু দেখতে পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা কি বর্গাকৃতি, যার মধ্যে সারি বরাবর 5টা করে বস্তু রয়েছে এবং স্তম্ভ বরাবর 5টা করে বস্তু রয়েছে, এবং 5 × 5 করার পর কত পাচ্ছি, 25 পাচ্ছি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে 25টা এক্ষেত্রে বৃত্তাকার বস্তু রয়েছে, ঠিক আছে। এই বৃত্তাকার বস্তুগুলোর মাধ্যমে কি রয়েছে, বৃত্তাকার বস্তুগুলোর মাধ্যমে আমরা একটা কি বানাতে পারলাম, একটা বর্গাকৃতি বানাতে পারলাম। তাহলে কি দেখবো, যে পর্যায়ক্রমিক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি সর্বদা একটি কি হবে, একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে যে কোনোই আমরা পর্যায়ক্রমিক বিজোড় সংখ্যার সমষ্টি নিয়ে নেই কেন, ঠিক আছে, পরপর আমরা বিজোড় সংখ্যার সমষ্টি আমরা যদি নিয়ে নেই, তাহলে এটা কি হবে, সমষ্টিটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এই এক্সাম্পলের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ আমরা 5টা বিজোড় সংখ্যা নিয়েছিলাম, যাতে যোগ করার পর আমরা কত পেলাম, 25 পেলাম। তাহলে 25 এর ক্ষেত্রে কি হচ্ছে, একটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে, যাকে আমরা 5 এর বর্গ হিসেবে লিখতে পাচ্ছি। তাহলে এখন বলছে যে 25 থেকে যদি আমরা এই পর্যায়ক্রমিক বিজোড় সংখ্যাগুলি যদি 1 3 5 7 9 বিয়োগ করা হয়, তবে আমরা কি পাবো, সর্বশেষে আমরা 0 পাবো। চলো দেখে নিই জিনিসটা কি। তাহলে কি করলাম, আমরা এই সমষ্টিটা থেকে মানে 25 থেকে যদি আমরা এর পর্যায়ক্রমিক বিজোড় সংখ্যা মানে প্রথম বিজোড় সংখ্যাটা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে উত্তর কত পাচ্ছি, 24 পাচ্ছি। এখন আমরা কি করব, এই উত্তর থেকে দ্বিতীয় বিজোড় সংখ্যাটা, এক্ষেত্রে দ্বিতীয় বিজোড় সংখ্যাটা কি হবে, একের পর কি কোন বিজোড় সংখ্যাটা আসে, 3 আসে, এটা যদি আমরা বাদ দিই তাহলে কত পাচ্ছি, আমরা 21 পাচ্ছি। এখন আমরা কি করব, আমরা উত্তর থেকে আমরা পরের বিজোড় সংখ্যাটা 3 এর পর যে বিজোড় সংখ্যাটা আসছে এটা আমরা বাদ দেব, বাদ দেওয়ার পর আমরা কত পাচ্ছি, 16 পাচ্ছি। তারপর 16 থেকে আমরা কি করব, তার পরের বিজোড় সংখ্যাটা আমরা বাদ দিচ্ছি, তো বাদ দেওয়ার পর আমরা কত পাচ্ছি, আমরা 9 পাচ্ছি। এখন আমরা কি করছি, 9 এর থেকে আবার এই পরের বিজোড় সংখ্যাটা আমরা বাদ দিচ্ছি, এই বাদ দেওয়ার পর আমরা কত পাচ্ছি, সর্বশেষে আমরা
0 পাচ্ছি। তাহলে এটাই বলেছিল যে আমরা যদি পর্যায়ক্রমিক বিজোড় সংখ্যাগুলি সমষ্টি নেই তাহলে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। যেহেতু 25 একটা পূর্ণবর্গ সংখ্যা, তাই এই 25 থেকে এই পর্যায়ক্রমিক বিজোড় সংখ্যাগুলি বাদ দেওয়ার পর আমরা কি পাচ্ছি, সর্বশেষে গিয়ে আমরা 0 পাচ্ছি। তাহলে আমরা কিভাবে চেক করতে পারবো কোনো একটা সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা হয় কিনা বা হবে কিনা? এর জন্য আমাকে দেখতে লাগবে যে এর থেকে আমরা পর্যায়ক্রমিক বিজোড় সংখ্যাগুলি বাদ দিতে থাকবো। ঠিক আছে, পর্যায়ক্রমিক বিজোড় সংখ্যাগুলি বাদ দেওয়ার পর যদি সর্বশেষে গিয়ে যদি আমরা 0 পাই তাহলে আমরা বলবো যে 25 একটা পূর্ণবর্গ সংখ্যা বা সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। যেহেতু একটা 25 একটা পূর্ণবর্গ সংখ্যা, এই ক্ষেত্রে আমরা 0 পেয়েছিলাম। যদি আমরা যদি দেখতাম 21 এর জন্য তাহলে এই ক্ষেত্রে আমরা 0 পেতাম না। ঠিক আছে, চলো এটা আমরা দেখবো এখন। তাহলে বলছে যে যদি প্রদত্ত সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা না হয় তবে 1 থেকে শুরু করে ক্রমিক বিজোড় সংখ্যাগুলি বিয়োগ করলে আমরা কি পাবো না, 0 পাবো না। চলো উদাহরণ হিসেবে আমরা 20 নিলাম। এখন আমরা কি করব, 20 থেকে এই পর্যায়ক্রমিক বিজোড় সংখ্যাগুলি বাদ দিতে থাকবো। তাহলে 20 থেকে আমরা প্রথম বিজোড় সংখ্যাটা বাদ দিলাম, 19 পেলাম। এখন উত্তর 19 থেকে আমরা দ্বিতীয় বিজোড় সংখ্যাটা বাদ দেবো, যা পেলাম 16। 16 থেকে আমরা এখন কাকে বাদ দিচ্ছি, তৃতীয় নম্বর বিজোড় সংখ্যাটা বাদ দিলাম। তারপর আমরা 11 পেলাম, 11 থেকে আমরা তারপরে বিজোড় সংখ্যাটা বাদ দিচ্ছি, যার ফলে কত পেলাম, 4 পেলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে এরপর বিজোড় 7 পর বিজোড় সংখ্যাটা কি আসে, 9 আসে, 9 এর পর 11 আসে। এখন যদি আমরা 4 থেকে যদি 9 বাদ দিতে চাই এই ক্ষেত্রে একটা কত আসবে, এক্ষেত্রে আমরা একটা ঋণাত্মক মান পাবো। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে আমরা এইভাবে বাদ দেওয়ার পর আমরা কি পাবো না, 0 আর পাবো না। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারছি, 20 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে না। ঠিক আছে, যদি 20 একটা পূর্ণবর্গ সংখ্যা হতো তাহলে এটা কি হিসেবে প্রকাশ করতে পারতাম, তাহলে এটাকে আমরা এক ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল হিসেবে প্রকাশ করতে পারতাম। যেহেতু এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, তাই এর থেকে এই যদি ক্রমিক বিজোড় সংখ্যাগুলি বাদ দেওয়ার পর আমরা কি পাবো না, 0 পাবো না। ঠিক আছে, তাহলে এর মাধ্যমে বোঝা যায় যে 20 কে 1 থেকে শুরু করে n সংখ্যক ক্রমিক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি হিসেবে প্রকাশ করা যাবে না। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে যেহেতু 20 একটা কি নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে একে আমরা কি হিসেবে প্রকাশ করতে পারবো না, একে 1 থেকে শুরু করে মানে এই ক্রমিক বিজোড় সংখ্যা স্বাভাবিক সংখ্যা সমষ্টি হিসেবে একে আমরা প্রকাশ করতে পারবো না। তাহলে এখন যদি 64 এর কথা চিন্তা করি, ঠিক একইভাবে আমরা করব, আমরা দেখবো যে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে কিনা। তাহলে 64 থেকে আমরা 1 বাদ দিলাম, যা হচ্ছে 63। এখন 63 থেকে দ্বিতীয় বিজোড় সংখ্যাটা বাদ দিচ্ছি, 60 হবে। এখন আমরা কি করব, 60 থেকে 5 কে বাদ দেব, যা হচ্ছে 55। এভাবে করার পর আমরা কত পাচ্ছি, এভাবে করার পর আমরা যদি 28 থেকে 13 কে বাদ দিই তারপর আমরা কত পাচ্ছি, 15 পাচ্ছি। ঠিক আছে, এখন 15 থেকে আমরা কত বাদ দেব, 15 থেকে 13 বাদ দিয়ে দিলাম, 15 বাদ দেবো। ঠিক আছে, তারপর বিজোড় সংখ্যাটা হচ্ছে এটা। এখন 15 থেকে যদি উত্তর থেকে যদি 15টাকে বাদ দিই তাহলে কত পাচ্ছি, এক্ষেত্রে 0 পাচ্ছি। তো এর মানে আমরা বুঝতে পারছি যে এখান থেকে আমরা বুঝতে পারছি যে 64 কি হয়ে যাবে, 64 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। কারণ 64 কে আমরা কি হিসেবে লিখতে পারবো, এই ক্রমিক এই বিজোড় সংখ্যাগুলি সমষ্টি হিসেবে প্রকাশ করতে পারবো। তারপরে আমরা কি করতে পারবো, যেহেতু এটা পূর্ণবর্গ সংখ্যা তাই এখান থেকে যদি আমরা এই ক্রমিক বিজোড় সংখ্যাগুলি বাদ দিতে থাকি, ঠিক আছে, তারপর সর্বশেষে কি পাবো, সর্বশেষে গিয়ে আমরা 0 পাবো। তাহলে এই ক্ষেত্রে 64 কি হয়ে যাচ্ছে, একটি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে। তো স্টুডেন্টস, তোমাদের জন্য আরেকটা প্রশ্ন। এখন প্রশ্নে বলছে যে প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল হলো, প্রশ্নে বলছে যে প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল কত হবে। 4টা অপশন দিয়েছে। ঠিক আছে, অপশনগুলো ভালো করে পড়ে উত্তরটা বের করার পর মিলানোর পর তারপর সঠিক উত্তরটা দিয়ে দাও, তোমাদের সময় শুরু হয়ে যাচ্ছে। সময় শেষ, সময় শেষ হয়ে যাচ্ছে স্টুডেন্টস। আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকে সঠিক উত্তর দিয়ে দিয়েছো, ভেরি গুড।
সময় শেষ স্টুডেন্টস। এখন আমি উত্তরটাকে বলে দিচ্ছি কোনটা হবে। আমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি। এটা কিভাবে হবে, এটা আমরা এতক্ষণ পর্যন্ত যাই দেখলাম এটাই আমরা বলতে পারবো যে প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল কি হয়ে যাবে, প্রথম 10টি বিজোড় সংখ্যা হয়ে যাবে, যোগফল হয়ে যাবে 10 এর বর্গ, মানে 10 × 10 করার পর যা উত্তর পাবো তা হবে কি প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল। প্রথম 10টি বিজোড় সংখ্যা কি কি হবে, 1 3 5 7 9 11 13, ঠিক আছে। তো প্রথম 10টি বললো তাই, ঠিক আছে। এই বিজোড় সংখ্যাগুলির যোগফল কত হবে, প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল কত হবে, ঠিক আছে, যা হয়ে যাচ্ছে কত 10 এর বর্গ, ঠিক আছে। এটা করার পর আমরা কি পাচ্ছি 100 পাচ্ছি। তাহলে আমাদের সঠিক উত্তরটা কি, অপশন সি। তাহলে বুঝতে পারলাম। এখন এটা দেখবো প্রদত্ত যে 78 এর বর্গ কত দিয়েছে, 78 এর বর্গ 6084 দিয়েছে, ঠিক আছে। এখন আমরা কি বলবো, আমরা 79 এর বর্গ আমরা বের করবো, ঠিক আছে। তো প্রশ্নে দিয়েছে যে 78 এর বর্গ কত দিয়েছে, 6084 দিয়েছে। এখন 79 এর বর্গের মান কত হবে, চলো দেখি নে কিভাবে বের করব। এর মানে কি 78 এর বর্গ মানে কি, 78 এর বর্গ মানে প্রথম 78টি কি বিজোড় সংখ্যার যোগফল। প্রথম 78টি বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে কত 6084। আমরা তো এটাই দেখেছিলাম যে 10 স্কয়ার মানে কি প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল। ঠিক একইভাবে 78 এর বর্গ কত হচ্ছে, 78 এর বর্গ হচ্ছে প্রথম 78টি বিজোড় সংখ্যার যোগফল, ঠিক আছে, যা হচ্ছে কত তারা দিয়ে দিয়েছে প্রশ্নে 6084। এখন আমাদেরকে কি বলতে বলেছে 79 এর স্কয়ার। তাহলে এটা কি হবে, প্রথম 79টি বিজোড় সংখ্যার যোগফল। তাহলে প্রথম 79টি বিজোড় সংখ্যার যোগফল হিসেবে আমরা কি করতে পারবো 79 স্কয়ার, যা কি হয়ে যাবে প্রথম 78টি বিজোড় সংখ্যার যোগফল আমরা করব, তারপর এক নম্বর পদের যোগফলটা আমরা নিয়ে নেব, ঠিক আছে। এততম পদের মান আমরা বের করে নেব। আমরা কি করব 78টি বিজোড় সংখ্যার যোগফলটার সাথে আমরা এত নম্বর পদের 70 বা 79তম পদের মানটা আমরা যোগ করব। তাহলে কিভাবে করছি আমরা দেখে নিই। এখন আমরা কিভাবে এই 79তম পদটাকে বের করব, ঠিক আছে। আমি একটা সিকোয়েন্স বা একটা ক্রম লিখছি, তোমরা দেখো ভালো করে। ঠিক আছে, এখন আমাকে বলো এখান থেকে যদি আমি শুরু করি, বা দিক থেকে যদি শুরু করি, এখান থেকে 4 নম্বর পদটা কত হবে, এখানে 4 নম্বর পদটা কত হবে, এখানে 4 নম্বর পদটা হচ্ছে কত 7, ঠিক আছে। এ হচ্ছে কত 4 নং পদ। এখানে এখন আমি যদি বলি তোমাদের এই 5তম পদের মান কত, তোমরা কি বলবে, এই 5তম পদের মান কত হচ্ছে, তোমরা যদি বাঁ দিক থেকে শুরু করো 1 2 3 4 5, এ হচ্ছে 5তম পদ। তো 5তম পদের মান কত হচ্ছে 9 হচ্ছে 5তম পদের মান, ঠিক আছে। ঠিক একইভাবে আমরা কি বের করব, এখানে আমরা 79তম পদের মানটা আমরা বের করব। এই বের করার পর কি করে দেব, এটার সাথে আমরা যোগ করে দেব, ঠিক আছে। এই যোগ করার পর আমরা কি পেয়ে যাব, এই 79তম পদের মানটা আমরা পেয়ে যাব, এই 79 এর বর্গ আমরা পেয়ে যাব। কিভাবে করছি দেখে নাও। আমরা যদি ভালো করে লক্ষ্য করি এই ক্ষেত্রে যদি আমরা ভালো করে লক্ষ্য করি, এই ক্ষেত্রে প্রথম বিজোড় সংখ্যাটা কি, প্রথম বিজোড় সংখ্যাটা হচ্ছে 1, তারপর বিজোড় সংখ্যাটা কি হচ্ছে 3, তারপর বিজোড় সংখ্যাটা 5, তারপর হচ্ছে কত 7, তারপর হচ্ছে ধরে নাও এটা একটা n সংখ্যা, এটা আমাদের জানা নেই এটা কত হবে। তো প্রথম বিজোড় সংখ্যাটাকে আমরা কিভাবে বের বা কিভাবে লিখলাম, যে 2 × 1 - 1 করার পর আমরা কত পাচ্ছি 1 পাচ্ছি। দ্বিতীয় বিজোড় সংখ্যা যা হচ্ছে 3, এটাকে আমরা কি হিসেবে লিখলাম 2 × 2 করার পর -1 করলাম, মানে এর ভাবে লেখার পর এটাকে পেলাম। তো 3 নম্বর বিজোড় সংখ্যাটাকে আমরা কিভাবে করলাম 2 × 3 - 1, এটা করার পর আমরা 5 পাচ্ছি। তারপর চতুর্থ যে বিজোড় সংখ্যাটা রয়েছে যা হচ্ছে কত
5 যা হচ্ছে 7, ঠিক আছে। এই হচ্ছে চতুর্থ বিজোড় সংখ্যাটা। এটা কি করলাম, কি করে বের করলাম, 2 × 4 - 1 করে বের করলাম। তারপর যদি আমরা কোনো একটা বিজোড় সংখ্যা মনে করো জানা নেই, এটা এটা যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে। ধরে নাও এটা 13 হলো, 17 হলো, 19 হলো, 21 হলো, তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে বের করব, এই ক্ষেত্রে আমরা 2 × n - 1 করব, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা একটা সূত্র দেখতে পাচ্ছি 2 × n - 1। এখানে n দিয়ে কি বোঝাচ্ছে, যত নম্বর পদের মান বলবে, যত নং পদ বলবে, এই পদের মানটা এখানে পদের এটা এটা বসিয়ে দেবো, ঠিক আছে। বসানোর পর এটা যদি আমরা সরল করি, তারপর আমরা ওই পদের মানটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। ধরে নাও আমি কি করব, আমি বলছি তোমাদের 9তম পদের মান কত হবে, 9তম পদের মান কত হবে। তো 9তম পদের মান কি করব, আমরা এই ফর্মুলার মধ্যে 2 × 1 2 × n - 1 এর মধ্যে আমরা কি করব, n এর জায়গাতে আমরা 9 করে দেব, n এর জায়গাতে আমরা কি করব 9 রেখে দেব, তারপর -1 যেভাবে ছিল এভাবে করব, ঠিক আছে। তারপর 9 × 2 বা 2 × 9 করার পর এটা 18 আসবে, 18 - 1 করার পর এটা কত হয়ে যাবে, 17 হয়ে যাবে। এর থেকে আমরা কিভাবে বের করব, যে 9তম পদের মান আমরা এই 2n - 1 এই সূত্রটা ব্যবহার করে আমরা বের করব, ঠিক আছে। তাহলে ঠিক একইভাবে আমরা কি করব, ঠিক একইভাবে আমরা এই 79তম এই পদের মানটা আমরা বের করব। কোন সূত্রের সাহায্যে, আমরা n তম বিজোড় সংখ্যা এই সূত্রের সাহায্যে। সূত্রটা কি ছিল, 2n - 1। তাহলে এখানে ক্ষেত্রে 79তম বিজোড় সংখ্যাটা কি হবে, এক্ষেত্রে n এর মান কত, এক্ষেত্রে n এর মান হচ্ছে 79। এখন 2 × 79 - 1 করার পর আমরা কত পাচ্ছি, আমরা 158 - 1 করছি, তারপর এই ক্ষেত্রে আমরা 157 পেয়ে গেলাম। 157 কি হচ্ছে, এই 79তম বিজোড় সংখ্যা মানটা। তাহলে এখান থেকে আমরা কি করব, এই 79 এর বর্গটা কিভাবে বের করছি, এখান থেকে যে 78 এর বর্গের যে মানটা ছিল, এটার সাথে আমরা 79 এর তম পদের মানটা আমরা যোগ করব। তো যোগ করার পর আমরা কত পাচ্ছি, এক্ষেত্রে আমরা 6241 আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে 79 এর বর্গ কত হয়ে যাচ্ছে, 6241, যাকে আমরা কিভাবে বের করলাম, যেটা আমরা 78 এর বর্গ সাথে আমরা কি করলাম, 79তম এই বর্গের মানটা আমরা 79তম পদের মানটা আমরা যোগ করে দিলাম, ঠিক আছে। 78 এর বর্গের মানের সাথে আমরা 79তম পদের মানটা আমরা যোগ করে দিলাম। এই পদের মানটা আমরা কি করে বের করলাম, আমরা 2n - 1 এই ফর্মুলাটাকে ব্যবহার করে আমরা এটাকে বের করলাম, যার মান কত হয়েছে, যার মান হয়েছে 157, ঠিক আছে। তো স্টুডেন্টস, তোমাদের জন্য আরেকটা প্রশ্ন। এখন প্রশ্নে বলছে যে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি যদি 144 হয়, তবে n এর মান কত হবে, ঠিক আছে। প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি যদি 144 হয়, তাহলে n এর মান কত হবে। 4টা অপশন দিয়েছে, অপশনগুলো ভালো করে পড়ে সঠিক উত্তরটা দিয়ে দাও, তোমাদের সময় শুরু হয়ে যাচ্ছে। ভেরি গুড স্টুডেন্টস, আমি দেখতে পাচ্ছি সঠিক উত্তর দিয়ে দিয়েছে অনেকে। সময় শেষ স্টুডেন্টস, এবার আমি উত্তরটাকে আলোচনা করছি, সবাই মনোযোগ দিয়ে দেখো কি বলছে, যে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি দিয়েছে 144, তাহলে n এর মান কত হবে, ঠিক আছে। তাহলে আমরা যদি 144 কে আমরা কি হিসেবে লিখতে পারছি, দেখে নাও, আমরা 12 × 12 মানে 12 এর বর্গ হিসেবে লিখতে পারছি। তাহলে কি বলতে পারছি, এখান থেকে বলতে পারছি যে প্রথম 12টি বিজোড় সংখ্যার যোগফল কত হবে,
144 হবে। যেহেতু এখানে n বলেছে তাহলে n এখানে কি হয়ে যাবে, n এখানে 12 হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারবো যে 12টি প্রথম 12 সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি কত হবে, 144 হবে। তাহলে আমাদের সঠিক উত্তরটা কি হয়ে যাচ্ছে, অপশন সি। তো স্টুডেন্টস, আজকে ক্লাসটা আমি এখানেই শেষ করছি। ঠিক আছে, আমি তোমাদেরকে যে হোমওয়ার্ক কোয়েশ্চেনটা দিয়েছি তোমরা বাড়িতে এটা করবে। ঠিক আছে, তোমরা বাড়িতে আবার তোমাদের বুক থেকেও এক্সারসাইজগুলো প্র্যাকটিস করবে। ঠিক আছে, ভালো করে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তোমাদের সাথে আবার পরের ক্লাসে। থ্যাংক ইউ সবাইকে।